আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে শিক্ষার্থী, আজকে আমি আপনাদের যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষার্থী, আপনাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র এমসিকিউগুলো আজকে আপনাদের আমি আপলোড করে দেব। তবে শিক্ষার্থী, এখানে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি, আজকের ভিডিওতে আপনারা যা যা পাবেন, আপনার ক খ সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পাবেন এবং আপনাদের এমসিকিউগুলো, আপনাদের যে এমসিকিউগুলো থাকবে এগুলো যদি আপনারা পড়ে নেন, অবশ্যই আপনাদের প্রশ্ন কমন পড়বে। তবে শিক্ষার্থী, এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করব, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী, বিষয় কোড 1856 আপনাদেরকে বলি, আপনারা যখন কোনো বিষয় পড়াশোনা করবেন অবশ্যই বিষয় কোডটি দেখে সেটা আপনার কিনা সেটা জেনে নিশ্চিত হয়ে তারপরে আপনাদের কাজটা আপনারা শুরু করবেন, সেটাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। দেখেন, প্রাচীন সভ্যতার লীলাভূমি দেশ বলা হয় কাকে? মিশরকে। ভৌগোলিক দিক থেকে মিশরকে দুইটি অঞ্চলে ভাগ করা হয়। মিশরকে নীল নদের দান বা দ্য গিফট অফ দ্য নীল বলে উল্লেখ করেন কে? হেরোডোটাস। হেরোডোটাস কে ছিল ইতিহাসের জনক। প্রাচীন মিশরের সম্রাটদের বলা হতো ফারাও। প্রাচীন মিশরের যারা সম্রাট ছিল তাদের বলা হতো ফারাও। ফারাও শব্দের অর্থ কি? বড় বাড়ি। প্রধান ধর্মীয় নেতা ছিলেন রাজা বা ফারাও। দেবতাদের নাম হলো, প্রধান দেবতার নাম হলো আমন রে। আর নীল নদের দেবতার নাম ছিল উসিরিস। আর মিশরের প্রথম লিখন ও লিপি পদ্ধতি আবিষ্কার করেন। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হলো হায়ারোগ্লিফিক। আর হায়ারোগ্লিফিক অর্থ কি? পবিত্র অক্ষর। এখানে তারা 25 ধরনের ব্যঞ্জনবর্ণ তারা আবিষ্কার করেছে। আর পেপিরাস, এই যে আজকে আমরা শিক্ষার্থী বর্তমানে যে আমরা পেপার শব্দটি ব্যবহার করি, এই পেপার শব্দটিও পেপিরাস নামক নলখাগড়া দিয়ে, মানে পেপিরাস থেকেই পেপার শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে নলখাগড়া দিয়ে তারা প্রথম লেখালেখি শুরু করেন। মিশরীয়রা সর্বপ্রথম জ্যামিতি গণিত শাস্ত্রের উদ্ভাবন করেন। মিশরীয়রা ম্যাটেরিয়া মেডিকা বা ঔষধের তালিকা প্রণয়ন করেন। যেমন আমাদের ঔষধের তালিকা, কোন ওষুধের যে গ্রুপিংগুলো সেগুলো মানে কোন কোন ধরনের ওষুধ, যারা আমাদের ফার্মাসিস্ট আছে তারা অবশ্যই সেগুলো গ্রুপ করে। আমাদের মিশরীয়রা সেরকম একটা চিকিৎসা শাস্ত্রে বা ম্যাটেরিয়া মেডিকা নামে তারা একটা ঔষধের তালিকা প্রণয়ন করেন। মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম হলো ফারাও খুফুর পিরামিড। মিশরীয় সভ্যতার সময়কাল 5000 থেকে 525 অব্দ পর্যন্ত, মানে 5000 থেকে শুরু হয়ে 525 অব্দে এসে মিশরীয় সভ্যতার কি পতন ঘটে। প্রাচীন মিশরীয় শিল্পকলা স্থাপত্যের আশ্চর্য নিদর্শন হলো পিরামিড। আর গ্রিক সম্রাট আলেকজান্ডারের হাত ধরে মিশরের টলেমি রাজবংশ প্রতিষ্ঠিত হয়। প্রাচীন মিশরের টলেমি রাজবংশের বিখ্যাত রানী হলো ক্লিওপেট্রা। গ্রিক সভ্যতাকে ওশেনিয়ান বা সাগরীয় সভ্যতা বলা হয়। এই বিষয় নিয়ে আপনাদের আমি বলতে চাচ্ছি, গ্রিক সভ্যতা, যতগুলো সভ্যতা সম্পর্কে আমরা জানি তার মধ্যে গ্রিক সভ্যতাটা একমাত্র সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর আপনার ব্যাবিলনীয় সভ্যতা বা মিশরীয় সভ্যতা, তারপরে আপনার সিন্ধু সভ্যতা, এগুলো সবগুলো নদীকেন্দ্রিক সভ্যতা। গ্রিকদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে এর সভ্যতাকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হলো হেলেনিক যুগ আর হেলেনিস্টিক যুগ। ইলিয়ড ও ওডিসি নামে দুইটি মহাকাব্য রচনা করেন হোমার। আপনারা জানেন কিনা আমি জানি না যে পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে। একটা ইলিয়ড, আর একটা ওডিসি, আর একটা হলো মেঘনাদবধ, আর একটা হলো আপনার মহাভারত। তারপরে আপনার যে মেঘনাদবধ, আর হলো আপনার হলো ইলিয়ড, তারপর হলো ওডিসি, এই যে জাত মহাকাব্য, এই মহাকাব্য দুটি রচনা করেন হলো হোমার। গ্রিসের অর্থনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র ছিল অ্যাথেন্স। পারস্যের আকামেনীয় সম্রাট ছিলেন বিখ্যাত সাইরাস। জ্ঞানের আলোকবর্তিকা বিতরণ করে সক্রেটিস, যাকে ফাদার অফ নলেজ, জ্ঞানের পিতা বলা হয় সক্রেটিসকে। আর সক্রেটিস অ্যাথেন্সের বালকদেরকে ডেকে এনে সে তাদেরকে শিক্ষা দিত।
নিজেকে জানো বা নো দ্য সেলফ উক্তিটি কার? সক্রেটিসের। শিক্ষার্থী, এখানে আপনাদের একটি বিষয় মনে হতে পারে যে স্যার দে মনে হয় বানানে ভুল আছে। না, উক্তিটি তিনি এভাবেই করেছিলেন। সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো। প্লেটোর বিখ্যাত গ্রন্থ ছিল রিপাবলিক। প্লেটোর উচ্চশিক্ষার জন্য একাডেমি নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটল, আলেকজান্ডার, এরা ছিল প্লেটোর ছাত্র। এরিস্টটল শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল লাইসিয়াম। আর হলো সিম্পোজিয়াম। লস গ্রন্থটি কার? এটি প্লেটোর। আর লজিক, ফিজিক্স, পলিটিক্স গ্রন্থগুলো হলো এরিস্টটলের। পলিটিক্স গ্রন্থটি রাজনীতি, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে। গ্রিক সাহিত্যের বিখ্যাত নাট্যকার ছিলেন এসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস প্রমুখ। ইতিহাসের জনক নাম আমরা আগেই বলেছি হেরোডোটাস, তিনি গ্রিসের বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। তারপরে ইতিহাসের শব্দের ইংরেজি প্রতিশব্দ হিস্ট্রি শব্দটা গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। গ্রিক দর্শনের কোনো বিখ্যাত দার্শনিক নিজের সত্য প্রকাশে অনর থেকে শাসকের নির্দেশ বিষ পান করেছিলেন, সেটা হলো সক্রেটিস। হ্যামলক নামক বিষ প্রাণ করিয়ে তাকে হত্যা করা হয়। ইলিয়াড ও ওডিসি গ্রিকদের বীরত্বের কাহিনী বর্ণিত হয়েছে এই দুইটা কাব্যের মধ্যে। আর ইসলাম পূর্ব যুগে আরবে প্রায় 1700টি যুদ্ধ সংঘটিত হয়েছে। পাকিস্তানি যুগে সেখানে যে বংশ বা গোত্রগত কৌলীন্যর প্রভাব অপ্রতিহতভাবে প্রতিষ্ঠিত ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। উক্তিটি কার? মাওলানা আকরাম খান। আর আরব সমাজে দুইটি পৃথক শ্রেণী দেখা যায়, একটা মরুবাসী বেদুইন আর একটা শহরবাসী। শিক্ষার্থী, আমি পাঠগুলো আপনাদের পড়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয়। ওয়ার, ওমেন অ্যান্ড উইন আর ওয়ার দ্য থ্রি অ্যাবজর্বিং প্যাশনস অব দ্য আরবস। কার মতে? খোদা বখশ। এর অর্থ কি? মদ, জুয়া, নারী। মদ, জুয়া, নারী এ তিন ছিল আরবদের মুখ্য নিত্য ব্যবহার্য বস্তু। আরব সমাজে 4 ধরনের বিবাহ প্রচলিত ছিল। বৃত্ত হোক আর ভূমিদাস হোক, তাদের ভাগ্যে ক্ষীণ আশা তথা এক কণা সূর্যরশ্মি ও কবরের এদিকে অর্থাৎ ইহজীবনে জুড়ত না। এটি কার মত? সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী আমরা পড়েছি আধুনিক ভারতের মুসলমান মুসলিম নবজাগরণের প্রাণ পুরুষ সৈয়দ আমির আলী। আর জাহিলিয়া যুগে সমাজ ব্যবস্থা সুদ ছিল শোষণের হাতিয়ার। সুদের পরিমাণ কখনো 100 ভাগ, কখনো স্থান ভেদে 200 ভাগ পর্যন্ত হতো। যাযাবর আরববাসীরা পশুচারণ ও লুণ্ঠন করে তারা জীবিকা নির্বাহ করত। প্রাক-ইসলামী যুগে বহির্বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল মক্কা। রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লামের প্রথম স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা এর ওই সময়কার মর্যাদা সম্পন্ন ব্যবসায়ী ছিলেন। হিজাজের প্রধান 3টি নগরী মক্কা, মদিনা, তাইফ। মক্কা 200 মাইল উত্তরে মদিনা শহর অবস্থিত। মক্কা প্রায় 200 মাইল উত্তরে মদিনা শহর অবস্থিত, মানে মদিনার সাথে ইয়েমেন ও সিরিয়ার বাণিজ্য পথ সংযুক্ত ছিল। আরবের প্রধান অর্থকরী ফসল ছিল খেজুর। আরবের ব্যাপক হারে সুদ ব্যবসায় জড়িত ছিল কোন সম্প্রদায়? এখানে ইহুদি, কুরাইশ আর খ্রিস্টানদের কথা বলা হয়েছে। জাহিলি যুগে কন্যা সন্তানকে হত্যা করা হতো। কয়েকটা কারণ বিদ্যমান ছিল। লজ্জার কারণে, খাদ্যের অভাবে, সামাজিক বিড়ম্বনায়। মদিনা আরবের 2টি বিখ্যাত গোত্র আউস ও খাজরাজ। মক্কার কাফিররা কার নেতৃত্বে যুবকদের নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যাকারী দল গঠন করে? আবু জাহল। আউস ও খাজরাজ গোত্রের মধ্যে ছিল চরম শত্রুতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের মাধ্যমে দূর হয় মক্কা জীবনের লাঞ্ছনা, অবমাননা ও ভয় ভীতি।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 622 সালের 24শে সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল মদিনায় এসে পৌঁছান। আরবি বছরের প্রথম মাস হলো মহরম। হিজরি সন চালু করেন হজরত ওমর। হিজরত ইজ দ্য গ্রেটেস্ট হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। কার মতে? জোসেফ হেল। আকাবা শপথ অনুষ্ঠিত হয় 622 খ্রিস্টাব্দে ও 621 খ্রিস্টাব্দে। নবুয়তের ত্রয়োদশ বছরে হিজরত সংগঠিত হয়। নবুয়তের ত্রয়োদশ মানে 13তম বছরে হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 53 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে যাওয়ার সময় নিজের বিছানায় কাকে রেখে যান? হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে সঙ্গে নিয়ে যান? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। কুরাইশ নেতারা ঘোষণা করল যে মোহাম্মদ অথবা আবু বকর যে ব্যক্তি বন্দি করে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া ঘোষণা করেন কুরাইশ নেতারা। মদিনা যাওয়ার সময় নবীকে আক্রমণ করার জন্য অগ্রসর হন সুরাকা ইবনে মালেক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সংহতির চিন্তা করে পৌত্তলিক এবং ইহুদি ও খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে এক অলিখিত সনদ স্বাক্ষর করেন যা মদিনার সনদ নামে পরিচিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দূরদর্শী রাষ্ট্রনায়ক। মদিনার সনদের দ্বারা ছিল 47টি। ইংরেজিতে বলা হতো দি চার্টার অফ মদিনা। কিতাব আল আমওয়াল নামক গ্রন্থ দুটি কার? আবু ওবাইদের। মদিনার সর্বাধিনায়ক ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও মদিনার সর্বোচ্চ বিচারালয়ের প্রধান পদে অধিষ্ঠিত হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। মদিনা প্রজাতন্ত্রের পরবর্তীকালে বৃহত্তর ইসলামী সাম্রাজ্যের পরিণত হয় কার মতে? পিকে হিট্টি। যেসব যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অংশগ্রহণ করেন সেগুলোকে বলে গাজওয়ার, আর যেসব যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অংশগ্রহণ করেননি সেগুলো বলে সারিয়া। তাহলে গাজওয়া যুদ্ধ 23টি আর সারিয়া যুদ্ধ 43টি। কোন যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের সামরিক পরীক্ষা করেন? হুনান যুদ্ধে। কারণ এই যুদ্ধ দুটি মুসলমানরা পরাজয় হয় তাদেরকে তাদের শিক্ষা দেওয়ার জন্য, তাদের যুদ্ধনীতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন। ইসলামের ইতিহাসে প্রথম সম্মুখ যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ সংঘটিত হয় 624 খ্রিস্টাব্দে 11 মার্চ শুক্রবার। বদরের যুদ্ধকে কোরআনের ভাষায় ইয়াউমুল ফুরকান বলা হয়। হিস্টরি অব দ্য আরব গ্রন্থটি কার? হিট্টি। বদরের যুদ্ধে 256 জন আনসার 60 জন মুজাহিদ অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধে আবু জাহল সহ 70 জন কুরাইশ সৈন্য নিহত হন। অপরদিকে মাত্র 14 জন মুসলিম সৈন্য শাহাদাত করেন। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 313। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 15তম বছর বদরের যুদ্ধে অবতীর্ণ হন বা বদরের যুদ্ধ সংঘটিত হয়। হুদাইবিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 628 খ্রিস্টাব্দে 6ষ্ঠ হিজরি সালে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মী কুরাইশদের মন জয় করেন উদারতা, মহানুভবতা, ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে অর্জিত হয় হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে অর্জিত হয়
মদিনা রাষ্ট্রের স্বীকৃতি, দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসান, শ্রেষ্ঠ সেনাপতিদের ইসলাম গ্রহণ। হুদাইবিয়ার সন্ধি 10 বছরের জন্য করা হয়। হুদাইবিয়ার সন্ধির কার্যাবলী সম্পাদন করেন হযরত আলী। মক্কার লোক মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে। হুদাইবিয়ার সন্ধির অন্যতম উদ্দেশ্য ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে বিভিন্ন দেশে দূত প্রেরণ করেন? 628 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদেশে দূত প্রেরণ করেছিলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় ও স্বাধীনতা দিয়েছিলেন ইহুদি খ্রিস্টানদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান প্রণেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একটি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ধর্মের ভিত্তিতে একটি জাতি গড়ে তোলেন। আর সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি ছিল কল্যাণকামিতা। রিদ্দার যুদ্ধ কোন খলিফার সময় হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর ভণ্ড নবীদের দমন করেছিলেন কারণ তারা নবুয়তের দাবি করেছিলেন। আবু বকর স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কারণ তারা যাকাত প্রদানে অস্বীকার এবং ইসলামের ভ্রাতৃত্ববোধকে অস্বীকার, নবুয়তের দাবি করেন। রিদ্দার আরবি শব্দ যার অর্থ প্রত্যাবর্তনকরণ বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। আবু বকর রিদ্দার যুদ্ধের সৈন্যবাহিনীকে 11টি ভাগে ভাগ করেন। আশা করি শিক্ষার্থী আপনারা এই বিষয়গুলো অবশ্যই পড়ে নিতে পারবেন। তারপরে আমি কিছু চেষ্টা করেছি পরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তবে শিক্ষার্থী আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। তবে আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।